আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি গোলাম কাজী রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আমাদের এই আলোচনায় উঠে আসে একজন কর্পোরেট জগতের শীর্ষে যারা অবস্থান করেন তাদের লাইফস্টাইল, সেই সঙ্গে তাদের শূন্য থেকে শুরু করার যে গল্প সেটিও আমরা তুলে ধরি এই অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে যারা নতুনভাবে যারা কেরিয়ার শুরু করবেন তারা যাতে এখান থেকে শিখতে পারে এবং তারা যাতে উৎসাহিত হয়। তো আজকের আলোচনায় আমরা অতিথি হিসেবে পেয়েছি আমান সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ আবু আবেদ সাহের। জনাব আবু আবেদ সাহের, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজের দর্শক শ্রোতা মণ্ডলীকে। জি, আমরা একটু আলোচনাটা শুরু করতে চাই আপনার একটু আসলে লাইফস্টাইলটা দিয়েই শুরু করতে চাই, যেহেতু আপনি কর্পোরেট জগতের একজন পরশ পাথর। অর্থাৎ আপনাকে বলা হয় যে আপনি কর্পোরেট জগতের পরশ পাথর, আপনি যেখানেই হাত দেন সেখানেই সোনা ফলে, এরকম একটা কথা প্রচলন আছে এই কর্পোরেট সেক্টরে। তো আমরা একটু আপনার কি জীবনের শুরুটা, মানে আপনার শৈশব তো কেটেছে কেন্দুয়ায়, তারপর আপনি পড়াশোনা করেছেন নটেরডম কলেজে, তারপর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে আপনি এমবিএ করেছেন। তো আপনার একটু গল্পটা শুনতে চাই, তারপর আপনি কর্মজীবনে শুরু করলেন, সেটি একটু যদি জানাতেন। ধন্যবাদ। প্রথম কথা হলো আমি আপনাকে ধন্যবাদ জানাই যে বিশেষণ আমার ব্যাপারে প্রয়োগ করেছেন, কর্পোরেট পরশ পাথর। অ্যাকচুয়ালি এই বিশেষণটাকে আমি এইভাবে দেখি, যেহেতু আপনি আমাকে আবেগ ভালোবাসার থেকেই কথাটা বলেছেন, কিন্তু আসলে কর্পোরেট পরশ পাথর আমি তারাই। আমি আমার কর্মজীবনে আমি সৌভাগ্যবান যে আমি খুব ভালো ভালো কিছু প্রতিষ্ঠানে কাজ করেছি। বিদেশি প্রতিষ্ঠানে বেশিরভাগ কাজ করেছি, প্রায় 2 যুগ। এবং আমি বলবো যে কর্পোরেট পরশ পাথর তারা, যারা যে শ্রমিকরা, যে বিক্রয়কর্মীরা এই যে আমার যে কর্ম পরিধিতে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করেছে, তাদেরকে আমি বলবো আসল পরশ পাথর। তাদের স্পর্শে বরং আমি গৌরবান্বিত হয়েছি। তো আমার বেড়ে ওঠা, আপনি সঠিকভাবে বলেছেন, আমি নেত্রকোনা জেলার একটা হাওর পরিবেষ্টিত এলাকা কেন্দুয়াতে আমার বেড়ে ওঠা। আমার বাবা কেন্দুয়া জয় হরিস প্রাইজ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘদিন। আমি সেই স্কুলের ছাত্র। আমরা ফরচুনেটলি 7 ভাই আমরা ওই স্কুলে পড়াশোনা করি, এবং আমাদের ট্রেন্ড ছিল 7 ভাই স্কুল পড়াশোনা করে আমরা শহরে পাড়ি দিয়েছি। সেই পরিক্রমায় আমিও ঢাকায় এসে সায়েন্সের নর্ডেম কলেজের ছাত্র ছিলাম। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ থেকে পাশ করি। তো সেটাই হচ্ছে আমার পড়াশোনা এবং শৈশবের বেড়ে ওঠা। জি, আপনি কি ওখান থেকে শেষ করেই কি চাকুরি জীবনে প্রবেশ করলেন? ওটা একটু গল্পটা শুরু করতে চাই, আপনার শুরুর গল্পটা। যেহেতু আমি আইবিএতে পড়াশোনা করেছি, আমার এমবিএ ডিগ্রি শেষের পথে আমার একটা ডিগ্রিরই একটা প্রসেসে ছিল ইন্টার্নশিপ। তো আমি, আপনারা সবাই জানেন, ফুটওয়্যার কোম্পানি বাটা বাংলাদেশের একজন ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে জয়েন করি। শিক্ষানবিশ হিসেবে জয়েন করার পরে আমার যতদূর মনে পড়ে আমি 6 মাস খুব এক্সটেন্সিভ আমি ফ্যাক্টরিতে শ্রমিকদের সাথে কাজ করেছি, প্রায় 1 মাস। আমি বাটার দোকানে ঢাকা এলিফ্যান্ট রোডে বাটার যে দোকান আছে সেখানে আমি সেলসম্যান হিসেবে কাজ করেছি, আমি ম্যানেজার হিসেবে কাজ করেছি। সো একটা রিগোরাস একটা ট্রেনিং প্রসেসের মাধ্যমে আমি নিজেকে প্রস্তুত করেছি একজন শিক্ষানবিশ হিসেবে, একজন ভবিষ্যৎ একজন লিডার অথবা ম্যানেজার হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছি। এটা শুধু কর্মের মাধ্যমে নয়, বিভিন্ন এই সুবাদে বিভিন্ন কাস্টমার, সহকর্মী, বস, হ্যাঁ, আমি মনে করি যে বিশাল একটা পরিধিতে আমার ছাত্রজীবন থেকে এই কর্মে প্রবেশ করা। এবং এটা আমি মনে করি যে শুধু কর্ম দিয়েই যে একজন স্টুডেন্ট যারা এখন ছাত্র আছে ভবিষ্যতে কেরিয়ার গড়বে তারা উপরে উঠতে পারবে তা না। আমার মনে হয় সবার সাথে একটা পারিপার্শ্বিক যে পরিবেশে নিজেকে অ্যাডজাস্ট করা, মানুষজনের সাথে সুন্দরভাবে সাবলীলভাবে মেশা, তাদেরকে বোঝা, নিজেকে বুঝতে দেওয়া, এর মধ্যে দিয়েই কিন্তু নিজেকে গ্রো করা যায়। যে আপনি যে কথাটা বললেন যে কর্পোরেট জগতে আসলে সফল হতে গিয়ে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতাটাই যথেষ্ট নয়, আরও অনেক কিছুর সম্মিলন লাগবে এখানে। তো সেক্ষেত্রে আপনার কাছে একটু শুনতে চাই যে যারা কর্পোরেট জগতে ঢুকেছে কিংবা যারা ঢুকতে চায়,
পড়াশোনার পাশাপাশি তাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আর কোন কোন বিষয়গুলো তাদেরকে গুরুত্ব দিতে হবে যেটা তাদের পরবর্তী জীবনে সফল হওয়ার ক্ষেত্রে কাজে লাগবে? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে শুধু লেখাপড়ার ছাত্র জীবনে লেখাপড়া ভালো ছাত্র হওয়াটা খুবই ভালো একটা বিষয়, কারণ ছাত্র জীবনে ভালো ছাত্র হওয়াটা একটা বিশাল গুণের ব্যাপার। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে মাথায়, যে বাস্তব জীবন আর ক্লাসরুমের যে জীবন, এই দুটো ভিন্ন। তো আপনাকে আমি মনে করি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যারা তরুণ, যারা কেরিয়ার বিল্ড আপ করার প্ল্যান করছে এখন, তাদেরকে অন্যান্য যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনি ধরেন তার নেতৃত্বের গুণাবলী, এটা হঠাৎ করে হয় না। ছাত্র জীবনে যদি সে গরিবদেরকে সহায়তা করার জন্য, গরিব বন্ধুকে সহায়তা করার জন্য কোনো ছেলে বা মেয়ে ছাত্র জীবনে এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হয়, জীবনে কিন্তু তার একটা রিফ্লেকশন থাকবে। তারপরে তাকে অন্যান্য যে আদার স্কিলগুলা, একটা হলো শারীরিক, তার ফিটনেস, ছেলে হোক মেয়ে হোক, তার শারীরিক অবস্থা যেরকম হোক, তার যাতে একটা মিনিমাম ফিটনেস থাকে, এটা কিন্তু কর্মজীবনের উদ্দীপনা উৎসাহ বাড়িয়ে দেয়। প্লাস মুখের মধ্যে একটা হাসি রাখা, এটা দেখেন সবচেয়ে কোনো খরচ নেই, এই হাসি মাখা একটা মুখকে কিন্তু সবাই পছন্দ করে। হ্যাঁ, সো আমরা মনে করি যে পড়াশোনার চাপে আমি যাতে আমার যে সাবলীল বেড়ে ওঠা, আমি মনে করি একজন মানুষের, একটা তরুণ বা তরুণীর, তার সাথে তার কথা বলার উপস্থাপনা থাকা ভালো। আমরা যারা বাংলা ভাষাটা, নিজের ভাষাটা সুন্দরভাবে বলার দরকার। হ্যাঁ, আঞ্চলিকতা আসতেই পারে, তারপর আমরা চেষ্টা করব যাতে যতটুকু শুদ্ধ বাংলায় কথা বলা যায়। ইংরেজি, যদি কোনো প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্টস ইংরেজি থাকে, আমরা ইংরেজিতে যে একদম বিদেশিদের মতো, ইংরেজদের মতো ইংরেজি বলতে হবে তা না, আমার ইংরেজিটা বা আমি যাতে শুদ্ধ দুটো সেন্টেন্স বলে শব্দগুলো যে বোঝা যায়। তো নিজেকে তৈরি করা, উদ্যমী তৈরি করা। আরটা হচ্ছে কি, আপনি দেখেন কর্মজীবনে আপনার যারা সিনিয়র থাকবে, তাদের চোখে পড়ার জন্য আপনাকে চটপটে হতে হবে। চটপটে হওয়াটা মানে এই না যে আপনি স্মার্টনেস দেখাবেন, নো, আপনি আপনার কাজের মাধ্যমে একজনকে হেল্প করলেন, আপনি একজনের বসের কাজের গ্যাপ খুঁজে বেরলেন যে না, উনাকে এই কাজের সহায়তা করলে আমি হয়তো ওখানে অধিক পরিচিতি লাভ করব। তো আমি মনে করি কর্ম, ব্যবহার, মানুষের চলাফেরা, বডি ল্যাঙ্গুয়েজ, এইগুলো সবই ইম্পর্টেন্ট একটা জীবনের, শুধু শুরুতেও না, যখন তারা একটা কর্মজীবন শুরু করে বহুদূর এগিয়ে যাবে, সবসময় এটা গুরুত্বপূর্ণ। আপনি যে কথাটা বললেন যে আমরা সাধারণত দেখি কি, যে বাংলাদেশে যে প্র্যাকটিসটা, যে কর্পোরেট লাইফ শুরু করার পরপরই সে শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু নিজের দিকে আসলে তাকানোর আর সময় হয় না। তো কর্পোরেট জগতে বা এই সেক্টরে কেউ যদি সফল হতে চায়, সেক্ষেত্রে সে কি শুধু তার কাজটাকেই প্রায়োরিটি দেবে, নাকি সে নিজেকেও একটু সময় দেবে? দেখেন, এটা একটা ব্যালেন্সিংয়ের ব্যাপার। আপনি খুব সুন্দর একটা, আমি শিওর যে আপনি মিডিয়াতে আছেন, আপনার সাথে এই কর্ম দিনটা আপনার ফ্যামিলি থেকে সময় আপনার বেশি আমরা কর্মে কাটাই। কর্মে যখন আমি সময় কাটাবো, আমার এই সময়টাকে কিন্তু খুব চিন্তা করে কাটাতে হবে। আমি শুধু কাজের মাধ্যমে করলে হয় কি, আপনি নিজে মনোটোনাস হয়ে যাবেন, আপনি এনার্জি লুজ করবেন। কাজের ফাঁকে ফাঁকে সহকর্মীকে হেল্প করা, কারো কাছে শেখা, কোনো সিনিয়রের কাছে গিয়ে একটা কাজ না বুঝলে তার কাছে গিয়ে সুন্দর আচরণের মাধ্যমে তার কাছ থেকে কাজটা আদায় করা। আরেকটা জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যারা ইয়াং তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা মিড লেভেলে আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা হলো নেটওয়ার্ক তৈরি করা। দেখেন, আপনি ছাত্র জীবন থেকে চাকরিতে আসলেন, আপনাকে কেউ চেনে না, এই যে নিজেকে চেনানো একটা নেটওয়ার্ক, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন ডিজিটাল যুগে দেখেন নেটওয়ার্কের আরও অনেক মাধ্যম আছে, আপনি সোশ্যাল মিডিয়া আছে, লিঙ্কডইনের মাধ্যমে যে আপনি নিজেকে এক্সপ্লোর করতে পারেন, আপনি নিজেকে জানাতে পারেন, অন্যদেরটা জানতে পারেন। তো আমি মনে করি যে এখানে নেটওয়ার্কিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যদি কেউ না চিনে, হ্যাঁ, আপনি যদি শুধুই কাজের ভিতরে নিবদ্ধ থাকেন, তাহলে কিন্তু আপনি এক জায়গায় এসে থেমে যাবেন। শারীরিক সুস্থতা, মেকআপ, গেট আপ, পোশাক আশাক, এটাও তো একটা ইম্পর্টেন্ট। এটা অবশ্য চাকচিক্যটা আসলে আমি ব্যক্তিগতভাবে খুব মনে করি না। আল্লাহ তাআলা মানুষের যে অ্যাপিয়ারেন্স এক একজনকে এককভাবে দিয়েছেন, কিন্তু যে অবস্থায় আমরা আছি সেটাকে যাতে আমাকে যে পোশাকে ভালো লাগে, সাবলীল লাগে, আমি সেটা, খুব দামি পোশাকেই যে একজন মানুষকে খুব আকর্ষণীয় লাগবে এটা কথা নয়। আপনার বাজেটের ভিতরে আপনি সেরা একটা অ্যাপিয়ারেন্স, আপনাকে যে পোশাকটায় মানাবে, যে ড্রেসটাকে মানাবে, আপনি সেই দিক দিয়ে আগানোটা বেটার। তবে একজন মানুষ দেখবেন যে কর্পোরেট ওয়ার্ল্ডে আপনি এটা নিয়ে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। অনেকে আমি দেখেছি গায়ের রং নিয়ে হীনমন্যতায় ভোগেন, আমি বোধহয় দেখতে সুন্দর না, নো, কারো হীনমন্যতা, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আত্মবিশ্বাসটা খুবই জরুরি। হ্যাঁ, সো আমি তরুণ প্রজন্মকে একটা জিনিস বলবো, নিজের ব্যাপারে নিজে টেক কেয়ার করো, কিন্তু নিজের মানে কোনো লিমিটেশন থাকতে পারে, উচ্চতা নিয়ে, শারীরিক বিভিন্ন থাকতে পারে, কিন্তু এটা নিয়ে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। নিজের ভিতরে কনফিডেন্স রাখো,
জীবনে এগিয়ে দেওয়ার জন্য অনেক বাধা আসবেই, বাধাগুলোকে কিভাবে আমরা সুচারুভাবে অতিক্রম করে সামনে আগাবো, সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত। জি, আমরা এই ব্যাপারে আপনার আরও কথা শুনবো। খুব চমৎকার আলোচনা হচ্ছে, এবং যারা তরুণ প্রজন্ম যারা জব সেক্টরে জয়েন করবে কিংবা কর্পোরেট লাইফস্টাইলে যারা নিজেকে গড়াতে চান লাইফটা, তাদের জন্য এটা খুবই আলোচনাটা খুব প্রাণবন্ত হচ্ছে আসলে। তো আমরা এই ব্যাপারে আপনার আরও কথা শুনবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি কর্পোরেট লাইফস্টাইলের নানা দিক নিয়ে। আমাদের সঙ্গে আছেন আমান সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবু আবেদ সাহের। জনাব সাহের, আপনাকে আর একবার স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। যে আমরা বিরতির আগে যে আলোচনাটা করছিলাম, তো এখন আপনার কাছে একটু জানতে চাই, এই যে আপনি বাটার ব্র্যান্ড ম্যানেজার দিয়ে আপনি লাইফ শুরু করেছিলেন, এখন আপনি পরবর্তীতে যেখানে আপনি জব করেছেন সেখানে আপনি সফল হয়েছেন, এবং এখন আমরা দেখছি যে আপনি আমান সিমেন্টের শীর্ষ পর্যায়ে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আছেন। তো আপনার একটু সাফল্যের গল্পটি একটু সংক্ষিপ্তভাবে শুনতে চাই। অ্যাকচুয়ালি সাফল্যের গল্প আসলে এক একজনের এক এক রকম, আর সফলতাও এক একজন এক একভাবে দেখে। আমি মনে করি যে যার যখন যে কর্মটা থাকবে, এই কর্মটা যদি কেউ পরিশ্রম করে খুবই সিনসিয়ারভাবে করে, তাহলে ওই ছোট ছোট স্টেপের মাধ্যমেই কিন্তু অগ্রগতি হয়। একটা ছাত্র জীবনে দেখেন, আমরা প্রথম যখন 10টা সাবজেক্ট নিয়ে ক্লাস শুরু করি, আমার কাছে মনে হয় একটা বিশাল পাহাড়ের মতো। ক্লাস 9-এ যখন পড়ি, আমার মনে হয় উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের যে পড়াশোনা মনে হয় বিশাল কঠিন ব্যাপার, কিন্তু আপনি যখন আসলে ঢুকে যান তখন আস্তে আস্তে দেখেন আস্তে আস্তে কিন্তু ইজিয়ার হয়ে যায়। তো কর্মজীবন সেরকমই, আপনাকে ক্ষুদ্র ক্ষুদ্র লক্ষ্য অর্জন করে করে সামনে আগাতে হবে। কোনো আমি মনে করি ফাঁকি দিয়ে বা বাইপাস করে সামনে অগ্রগতি সম্ভব না। যখন যে কাজটা থাকবে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, কাজের পাশাপাশি শ্রদ্ধাশীল হওয়া, কাজের গুণমান, কাজের পরিমাণ এবং সহকর্মী স্টেক হোল্ডার্স যারা আছেন, কাস্টমার হতে পারেন, এজেন্সি, বিভিন্ন ধরনের এজেন্সি হতে পারে, ব্যাংক হতে পারে, বিভিন্ন ধরনের, আমার সবার সাথে একটা সুন্দরভাবে যোগাযোগ রক্ষা করে সফল ছোট ছোট লক্ষ্য স্থির করে এই লক্ষ্যগুলা অতিক্রান্ত করেই সামনে আগানো সম্ভব। জি, আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে বলা হয় যে কর্পোরেট জগতে চাকরি মানেই হচ্ছে প্রতিনিয়ত যুদ্ধ করা, কারণ সেখানে কাজের চাপ থাকে। তো এই যে কাজের চাপের সঙ্গে পরিবারেরকে যে একটু সময় দেয়া, পরিবারের সঙ্গে আসলে এই কাজের সমন্বয়টা আসলে কিভাবে করেন? এটা আমি মনে করি যে প্রতিষ্ঠানে কাজ করবে সেই প্রতিষ্ঠানের যে কর্মপরিবেশ বা কর্পোরেট যে কালচার, সেটার উপর অনেকটা নির্ভর করে, এবং অনেকটা আমি মনে করি আপনার ব্যক্তির উপর। যে ব্যক্তি ঘুম থেকে উঠে সকাল 7টায়, অফিসে ঢুকে সকাল 9টায়, তার 9টা থেকে 5টা-6টা পর্যন্ত অফিসেই সময় কাটায়। আপনি দেখেন এই পথ পরিক্রমায় একজন কর্মচারী বা একজন অফিসার বা একজন এক্সিকিউটিভ, তাদের কিন্তু ফ্যামিলির সময় খুব কমে যায়। তো আমি এটার ক্ষেত্রে আমার একটাই টিপস, আপনাকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। যদি পরিবারের সাথে আপনার সময় কাটাতে হয়, কোয়ালিটি টাইম, আপনি আসলে লম্বা সময় পাবেন না। আপনি যখন চাকরিতে প্রবেশ করবেন, আপনি পরিবারকে ছুটি ছাড়া আপনি পরিবারকে সময় দেওয়ার লম্বা সময় আসলে সুযোগ সত্যি কম থাকে। তবে আমি বলবো অল্প সময়ে কিভাবে কোয়ালিটি টাইম পরিবারের সঙ্গে স্পেন্ড করা যায়, যেমন আপনাকে এটার জন্য প্ল্যানিং দরকার। ধরেন একটা ছুটি পেলেন, এই ছুটিটাকে আপনি কিভাবে কাটাবেন, আপনার বাজেটের ভিতর দিয়ে, আপনার সময়ের ভিতর দিয়ে, কোন জায়গায় যাবেন, কার বাসায় যাবেন। আমরা আগে ছোটবেলায় ছুটি কাটাতাম কোথায়? নানা বাড়ি, হ্যাঁ, মামার বাড়িতে চলে যেতাম। এখনকার অনেক আমাদের মনে ছুটি কাটানোর জন্য তরুণ যারা আছেন, যারা বিবাহ করেছেন, যাদের সন্তানাদি আছে, যাদের বাজেট অনুযায়ী সুন্দর সুন্দর আকর্ষণীয় জায়গা আছে, আপনার প্রিয় জায়গা, আপনার পরিবারের প্রিয় জায়গাগুলোতে যাওয়াটা মুখ্য উদ্দেশ্য। শুধু বেশি পরিমাণ টাকা খরচ করে একটা বিদেশ ভ্রমণ করলেই যে একটা পারিবারিক একটা শান্তি চলে আসবে বা একটা চমৎকার ছুটি হবে তা না। আমার মনে হয় এটা পরিকল্পনা করে, সময়, বাজেট, এগুলো কল্পনা করে এটা করা উচিত এবং সম্ভব। ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা কর্মজীবনে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে যারা কর্পোরেটে যারা চাকরি করেন, সাধারণত মালিক কি চায়? মালিক তো অবশ্যই মুনাফা দেখবে।
সো এখানে যারা বিশেষ করে যারা মার্কেটিং সেক্টরে চাকরি করে তাদের কাছ থেকে মালিকরা সবসময় বেশি বেশি সেল চায়। তো সেক্ষেত্রে আপনি যেহেতু এখানকার একজন প্রধান নির্বাহী কর্মকর্তা, এক্ষেত্রে যারা মার্কেটিংয়ে জব করে, ওই ডিপার্টমেন্টে যারা জব করে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা কি? এখানে তারা কিভাবে নিজেকে বিল্ড আপ করতে পারে? দেখুন, এটা এমন একটা প্রশ্ন করেছেন যেহেতু 2 যুগ যাবত আমি এই কাজই করে আসছি। সেলসের জবটা আসলে চ্যালেঞ্জিং জব। এখানে কোনো ইজি ওয়ে আউট নাই যে আপনি ইজিলি কোনো রকমের কমফোর্টেবলি অফিসে যাবেন, আসবেন, এইভাবে চাকরি কন্টিনিউ করে যাবেন, এটার কোনো সুযোগ নেই। আপনাকে পারফর্ম করতে হবে। আমি একটা মূলমন্ত্র আমি সবসময় ফলো করি, সেটি হচ্ছে আপনাকে আপনার যে টার্গেটটা থাকবে এটা অ্যাচিভ করে ফেলা। এবং আমি মনে করি টার্গেটের পিছনে না দৌড়িয়ে আপনার কাজের কোয়ালিটি যদি ভালো হয়, আপনাকে অটোমেটিক্যালি নাম্বার আপনাকে ফলো করবে। আমি কখনো আমার এই দীর্ঘ চাকরি জীবনে আমি কখনো কোনো নাম্বারের পিছনে দৌড়াইনি। আমি কাজের পিছনে দৌড়িয়েছি, গুণাগুণের পিছনে দৌড়িয়েছি, যার ফলে অটোমেটিক্যালি আমার নম্বর মালিক, একটু আগে বলেছেন যে মালিক পক্ষ বা কোম্পানির যে শেয়ার হোল্ডার, তাদের যে অবজেক্টিভ সেটা ফুলফিলড হয়ে গেছে। কারণ আপনি যখন কাজের গুণমানের দিকে লক্ষ্য দৌড়াবেন, অটোমেটিক্যালি আপনার আসবে। অনেকে আছে নাম্বারের দিকে দৌড়ায়, নাম্বারের দিকে দৌড়ালে আপনি নাম্বার রিসিভ করতে পারবেন না। আপনার কাস্টমারের যে ডিমান্ড, ওয়ান্ট, সেটাকে অ্যানালাইসিস করে সেটার দিকে লক্ষ্য করতে হবে। আপনার যে কোম্পানির যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা যদি সেরা গুণমানের হয়, সেটা আপনাকে একদম কাস্টমারের দ্বার প্রান্তে পৌঁছাতে হবে সঠিক মূল্যে। তাহলেই কিন্তু আপনি একজন সফল সেলসে বা মার্কেটিংয়ে যেটাই বলেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু ইদানিং আমরা দেখি যারা কর্পোরেট জগতে চাকরি করে, শুধু নট অনলি কর্পোরেট, সব সেক্টরেই দেখা যায় যে ঘন ঘন চাকরি পরিবর্তনের একটা প্রবণতা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আছে। সে ব্যাপারে আপনার পরামর্শটা কি? এটা একটা খুব আমি বলবো যে খুবই চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন, যে এখন তরুণ প্রজন্ম দেখি যে 6 মাস 1 বছর চাকরি করলে চাকরি পরিবর্তন করে। আমাদের সময় বা আমাদের আগের যারা ছিলেন, আসলে এটার অনেকগুলো কারণের ভিতরে একটা বড় কারণ হচ্ছে চাকরির অপরচুনিটি, দেশের উন্নয়নের সাথে সাথে অপরচুনিটি বেড়ে গেছে এক, প্লাস এই যে ডিজিটাল যুগে মানুষের স্থিরতাও অনেকটা কমে গেছে, মানুষ অস্থির। বিশেষ করে ইয়াং প্রজন্ম, তারা অল্প কিছু সুবিধা চাকরি চেঞ্জ করতে চায়। আমি তাদেরকে একটা কথা বলবো, আপনি যেই কাজটাই করেন, আপনি যদি 2 বছরও কাজ করেন, যাতে একটা ইম্প্যাক্ট থাকে কাজে। আপনি যখন প্রবেশ করবেন, আপনার যাতে নাম থাকে। আমি সবসময় আমার যারা সহকর্মী আমার টিমে কাজ করে, তাদেরকে একটা কথা বলি যে আপনি শুধু বেতনের জন্য কাজ করেন না, প্লিজ। আপনি কাজ করবেন যে আপনি এমন একটা আপনি আল্লাহর তৈরি শ্রেষ্ঠ একটা সৃষ্টি। হ্যাঁ, আমরা যেটা ইসলামে বলি আশরাফুল মখলুকাত। আপনি আপনার কর্মের সেরাটা আপনি প্রদর্শন করেন, যেখানে কাজ করেন, 2 বছরের জন্য হোক, 1 বছরের জন্য, সেই সুনামটাই আপনাকে নেক্সট যে পদে যাবেন, যে প্রতিষ্ঠানে যাবেন, আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। আর যারা নতুন চাকরি যারা সার্চিং করছেন, তাদের ব্যাপারে কি পরামর্শ আপনার? ধন্যবাদ। আসলে যারা নতুন প্রজন্ম কলেজ বা ইউনিভার্সিটি থেকে পাশ করে চাকরিতে ঢুকবেন, ওনাদের আমি একটা জিনিস লক্ষ্য করেছি, পড়াশোনার জন্য যে সিরিয়াসনেসটা কাজ করে, চাকরির ক্ষেত্রে এসে ওনারা কেন জানি মনে করেন যে এটা এমনি হয়ে যাবে, একে ধরলে ওকে ধরলে হয়ে যাবে, তা না। আপনার স্কিল ডেভেলপ করেন, আপনার নেটওয়ার্ক ডেভেলপ করেন, আপনি একটা ভালো করে একটা লেটার অফ অ্যাপ্লিকেশন লিখতে হবে, আপনার সিভি তৈরি করবেন, একটা ভালো ছবি, একটা ভালো অ্যাপিয়ারেন্স খুব গুরুত্বপূর্ণ কর্পোরেট জগতে। আপনি একটা ভালো পাসপোর্ট সাইজ ছবি সিভিতে পোস্ট করেন, একটা সিভিটা তৈরি করেন, নিজে না পারলে আপনি কোনো সিনিয়রকে দিয়ে বা কোনো এক্সপার্টকে দিয়ে একটা রেজিউমি তৈরি করেন। এই প্রস্তুতিগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্লাস আপনি ইন্টারভিউতে যাবেন, আপনি যখন জব ইন্টারভিউতে যাবেন, আমরা মনে করি যে প্রশ্নকর্তা প্রশ্নের উত্তর দিতে পারলেই চাকরি হয়ে যাবে। জি, কর্পোরেট ওয়ার্ল্ড না। আপনি যদি সরকারি চাকরিতে যান, বিসিএসে যান, তখন প্রশ্নের উত্তর খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যখন প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করবেন, আপনি প্রশ্নের উত্তর নাই দিতে পারেন, কিন্তু হাউ স্মার্টলি ইউ আনসার দ্য কোয়েশ্চেন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় কি হীনমন্যতায় ভুগি, এই প্রশ্নটা উত্তর দিতে পারলাম না বলেই চাকরি হলো। কিন্তু আমার দীর্ঘ যেহেতু ইন্টারভিউ নেই, আমি দেখেছি যে আসলে যেই ছেলেটা বা যেই মেয়েটা উত্তর দিতে পারলো না কিন্তু সুন্দরভাবে উত্তরটা হ্যান্ডেল করেছে, তাকে আমি বেশি পয়েন্ট দিই। এবার আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে আপনার সেক্টর নিয়ে। সেটি হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এবং সেখানে যে মূল অবকাঠামো তৈরি করা হচ্ছে তাতে আমান সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। তো আমি একটু জানতে চাই, এটি আসলে কিভাবে সম্ভব হলো যে এত সিমেন্টের ভিড়ে আমান সিমেন্টকেই তারা পছন্দ করলো কেন? আর যেহেতু ওই মূল অবকাঠামোটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই সংক্ষিপ্তভাবে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ। আমান সিমেন্ট হলো এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে মূল কাঠামো। আমাদের 2টি চুল্লি আছে, আমরা রিয়েক্টর বলি। এই চুল্লিগুলোকে প্রোটেকশনের জন্য আমাদের খুব
রিইনফোর্সমেন্ট কনক্রিট দিয়ে খুব হাই কোয়ালিটি 1.2 মিটার থিক ওয়াল একটা কন্টেনমেন্ট বিল্ডিংয়ের মাধ্যমে এটা খাঁচার মতো এই রিয়েক্টরগুলোকে কেন সুরক্ষিত রাখা হয়, যাতে প্রাকৃতিক যে দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের প্রোটেকশনের জন্য, সেই জন্য দেখবেন 1.2 মিটার থিকনেসের বা পুরু একটা কন্টেনমেন্ট ওয়াল বিল্ডিং দিয়ে এটাকে প্রোটেক্টেড, প্লাস অতিরিক্ত আরও 0.5 মিটার একটা থিক ওয়াল যোগ করা হয়েছে। কেন? যাতে 8.0 রিক্টার স্কেলের ভূমিকম্প সহনীয় হয়। ইভেন 5.7 টনের একটা প্লেনও যদি এটার উপর পড়ে যায়, এটা প্রোটেক্টেড থাকবে, কারণ যে জ্বালানিগুলা এটার ভিতরে ব্যবহৃত হয়, যে তেজস্ক্রিয়তা, এটা যাতে ছড়িয়ে না যায়, এটার জন্য প্রজেক্ট। সেই প্রজেক্টটাতে আমরা খুশি হবেন, আমান সিমেন্ট আমরা একমাত্র সিমেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠান যে মূল কাঠামোতে প্রায় আমি বলবো যে 3,57,000 মেট্রিক টন সিমেন্ট এই পর্যন্ত দিয়েছি, যেটা সহজ ভাষায় যদি বলি 50 কিলোমিটার যে সিমেন্ট ব্যাগ আমরা বাজারে পাই, প্রায় 70 লক্ষ ব্যাগ সিমেন্ট আমান সিমেন্ট এই প্রজেক্টে ব্যবহৃত হয়েছে। তো আমি এই জন্য গর্ব অনুভব করি দেশের একটা সবচেয়ে বড় প্রজেক্টের সঙ্গে আমান সিমেন্ট এক্সক্লুসিভভাবে জড়িত যেই কোম্পানিতে আমি কাজ করি। আমি মনে করি যে গুণমানের জন্য, যেহেতু আমান সিমেন্ট প্রস্তুত হয় বিশ্বের যে সেরা টেকনোলজি ভিআরএম টেকনোলজি, এবং জার্মানির লোশে কোম্পানির 2টো ভিআরএম আমাদের ফ্যাক্টরিতে লাগানো, এবং এইটার যে গুণমান, সেরা গুণমান বলেই এইরকম একটা প্রজেক্টে আমান সিমেন্ট খুব সফলভাবে সিমেন্ট সরবরাহ করে আসছে। জি, আমান সিমেন্টের এই সাফল্যে আসলে আমরাও গর্বিত অংশীদার আর কি। তো আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজের দর্শকদেরকে। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।